কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো ফার্স্ট কোশ্চেন বলছে যে ৭৬তম প্রজাতন্ত্র দিবস কোন রাজ্য, মানে যে প্রজাতন্ত্র দিবসে কোন রাজ্য সেরা ট্যাবলো পুরস্কার জিতেছে? ট্যাবলো পুরস্কার মানেটা হচ্ছে যে বিভিন্ন যে জায়গায় হচ্ছে মানে যেভাবে যে রাজ্য সব থেকে মানে প্রেস্টিজিয়াস ভাবে পালন করেছে, সেই হিসেবে আমাদের ৭৬তম প্রজাতন্ত্র দিবস গিয়েছে ২৬শে জানুয়ারি, সেই হিসেবে সেরা ট্যাবলো পুরস্কার দেওয়া হয়েছে কোন রাজ্যকে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ, ইউপি। ঠিক আছে, এখন উত্তরপ্রদেশে আমাদের কি চলছে? মহাকুম্ভ চলছে, তাই তো? প্রচুর ইনভেস্টমেন্ট, গভর্নমেন্টের প্রচুর ইনকাম রয়েছে। ঠিক আছে, তো সেখানে উত্তরপ্রদেশের যে মহাকুম্ভ ট্যাবলো এবারে সেরা ট্যাবলো পুরস্কার পেয়েছে। ঠিক আছে, আর সেকেন্ড হয়েছে কি? সেকেন্ড হয়েছে ত্রিপুরা। ঠিক আছে, ত্রিপুরা রাজ্য সেটা হচ্ছে এবারে সেকেন্ড, দ্বিতীয় স্থান অর্জন করেছে। হুম, আর হচ্ছে থার্ড স্টেট হিসেবে হয়েছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট, প্রযুক্তিগত ত্রুটি রিপোর্ট করার জন্য কোন প্রতিষ্ঠান আইস্পোর্ট পোর্টাল চালু করেছে? আইস্পোর্ট, ইন্টিগ্রেটেড সেবি পোর্টাল ফর টেকনিক্যাল গ্লিচ। হ্যাঁ, একদম। এটা দেখে আমরা বুঝতে পারছি, এসটা দেখেই ফুল ফর্মের মধ্যেই রয়েছে সেবি। ঠিক আছে, এই জন্য এর ফুল ফর্মটা হচ্ছে ইন্টিগ্রেটেড সেবি। এই জন্য আই, দেখো ওখানে তো আর নামটা বলে দেবে না, এই জন্য পুরো নামটা হচ্ছে ইন্টিগ্রেটেড সেবি পোর্টাল ফর টেকনিক্যাল গ্লিচ। একটা ওয়েব পোর্টাল চালু করা হয়েছে। আচ্ছা, সেবি আমাদের কি কাজ করে? আমাদের যে সিকিউরিটি মার্কেট রয়েছে, সিকিউরিটি মার্কেটটা রেগুলেট করে। সিকিউরিটি মার্কেট বলতে আমাদের যে স্টক এক্সচেঞ্জ, মানে বিভিন্ন যে শেয়ার বাজার রয়েছে, শেয়ার বাজার যেখানে কেনা বেচা হয় সেটাকে আমরা স্টক এক্সচেঞ্জ বলি। সেই স্টক এক্সচেঞ্জকে রেগুলেট করে, মানে সেখানে কোনো কিছু কেউ মানে ফলস বা এভাবে কিছু করছে কিনা সেগুলোকে করে থাকে। ঠিক আছে, তো আইস্পোর্ট করা হয়েছে যে এগুলোকে ভালোভাবে ট্র্যাক করা এবং সেই সংক্রান্ত রিপোর্ট করার জন্য। নেক্সট, স্যার ওটা কি লিখেছেন? পোর্টাল ফর টেকনিক্যাল, এটা কি? গ্লিচ, গ্লিচ, GLITCH, গ্লিচ। কোনো কিছু গ্লিচ মানে হচ্ছে মানে যে ক্ষতি, যে ত্রুটি, ত্রুটিকে গ্লিচ বলা হয়। এই সফটওয়্যারে গ্লিচ দেখা দিয়েছে, গ্লিচ কথাটা বেসিক্যালি ব্যবহার করা হয় কোনো এই সফটওয়্যার সংক্রান্ত কোনো জিনিসে ব্যবহার করা হয়। GLITCH, গ্লিচ। ওকে, যেমন আমরা এরর বলি, মানে কোনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে এরর বলি, সেরকম এরকম কোনো মানে পোর্টাল যদি কিছু হয় সেখানে বলে গ্লিচ দেখা গেছে। বুঝতে পারলাম? আচ্ছা, কানহা টাইগার রিজার্ভ ফেমাস, কানহা ন্যাশনাল পার্ক, তার সঙ্গে কানহা টাইগার রিজার্ভ অবভিয়াসলি ভীষণ ফেমাস কোন রাজ্যে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ সব থেকে ফেমাস, আমাদের সব থেকে বেশি ন্যাশনাল পার্ক, সবচেয়ে বেশি ফরেস্ট রয়েছে কানহা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, সে কানহা ন্যাশনাল পার্ক এখন খবরে রয়েছে। ঠিক আছে, কারণ খবরে থাকার কারণ হচ্ছে এখানে ২ বছর বয়সে একটা মৃত বাঘিনী পাওয়া গেছে। তো এখানে তো মানে বাঘ শিকার করা নিষিদ্ধ, কিন্তু এই মৃত অবস্থায় যে পাওয়া গেছে সেই জন্য গভর্নমেন্ট এটা নিয়ে দেখছে। তার কারণ কি, মানে এখানে বাঘ্র প্রকল্প রয়েছে, তো মানে টাইগার রিজার্ভ রয়েছে, তো তো এখানে যদি একটা বাঘ মারা যায়, ঠিক আছে, তো সেটা হচ্ছে যথেষ্ট, মানে এখন তো সংরক্ষণ করা হয় টাইগার রিজার্ভ, সেই জন্য এটা গুরুত্বপূর্ণ। আর এটা আমাদের ন্যাশনাল পার্ক হিসেবে কানহা ন্যাশনাল পার্ককে করা হয়েছিল কবে? 1955-এ, 1955 সালে এই যে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, ঠিক আছে, ন্যাশনাল পার্ক করা হয়েছিল 1955 সালে। আর এটাকে টাইগার রিজার্ভ করা হয়েছিল কবে? টাইগার রিজার্ভ করা হয়েছিল 1973-তে। ঠিক আছে, আর এই বই থেকে, ঠিক আছে, এই বইটা যে মানে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। আমরা হয়তো পড়েছি দ্য জঙ্গল বুক, পড়েছি, নাম শুনেছি দ্য জঙ্গল বুক। রাইটার কে? স্যার জঙ্গল বুকের রাইটার খুব ফেমাস, তার মধ্যে ক্যারেক্টার রয়েছে যে মোগলি। রাইটার কে? রুডওয়ার্ড কিপলিং, তাই তো? পড়েছি তো রুডওয়ার্ড কিপলিং। তো রুডওয়ার্ড কিপলিং এর যে ফেমাস বই পড়েছি। জঙ্গল বই,
সেটা হচ্ছে কানহা টাইগার রিজার্ভের উপর ভিত্তি করে, ঠিক আছে। বলা হয় এই মানে টাইগার রিজার্ভ থেকে অনুপ্রাণিত হয়ে এখানে বলা হয়। আর এখান থেকে আরেকটা কোশ্চেন আছে যে কানহা ন্যাশনাল পার্কে কোন ধরনের উপজাতিরা বসবাস করে। দুটো উপজাতি যারা এখানে বসবাস করে, তার মধ্যে লিখে রাখবে গোল্ড উপজাতি এবং বৈগা উপজাতি। দুটো ট্রাইব, প্রচুর এরকম ট্রাইব রয়েছে, তার মধ্যে ফেমাস গোল্ড আর বৈগা ট্রাইব উপজাতি যারা এখানে বসবাস করে। এক্সট্রা ইনফরমেশন গুলো আমি লিখে দিচ্ছি, এগুলো একটু মাথায় রাখবে, এগুলো আলাদাভাবে জিকের মধ্যে কোশ্চেনে পড়ে। আচ্ছা, নেক্সট যা অসুবিধা হবে বলবে, আমি আবার বলবো। 2025 সালের জানুয়ারিতে কোন তিনটি দেশ পশ্চিম আফ্রিকান রাজ্যের অর্থনৈতিক সম্প্রদায়, যেটা ইকোওয়াস বলা হয়, ইকোনমিক করিডোর অফ ওয়েস্ট এশিয়ান সেন্টার রয়েছে, তো সেখান থেকে তারা সহযোগিতা তুলে নিয়েছে, ঠিক আছে, ইস্ট আফ্রিকার ইকোনমিক অর্গানাইজেশন থেকে নিজেদের নাম প্রত্যাহিত করেছে। টোটাল এখানে 15টা দেশ ছিল, ঠিক আছে। বর্তমানে এরা এদের নাম প্রত্যাহার করে নিতে প্রেজেন্টলি এর মেম্বার হয়ে গেছে 12টা, ঠিক আছে। প্রেজেন্টলি এর মেম্বার দেশ হয়ে গেছে 12টা, খুব ফেমাস ব্যাপার। তো এই কোন কোন দেশগুলো করেছে? তিনটে দেশ হচ্ছে, নাম্বার অপশনটা লিখে রাখো, মালি, বুর্নিয়া ফাসো আর নাইজার, ঠিক আছে। নাইজেরিয়া আলাদা, নাইজার আলাদা, সবই গরিব দেশ, আফ্রিকার দেশ, ইকোনমিক এই থেকে রয়েছে। এবার এর কারণ হচ্ছে পলিটিক্যাল ডিপ্লোমেসি, ঠিক আছে, মানে কূটনৈতিক কারণে এরা কি করেছে, এখান থেকে পদত্যাগ করেছে, ঠিক আছে। এর মধ্যে নাইজেরিয়া, সেনেগাল, লিওন, টোগো এরকম প্রচুর দেশ আছে, যার গাম্বিয়া, ঘানা, এরা সব মেম্বার রয়েছে। কে কে মেম্বার লাগবে না, কোন তিনটে দেশ সদস্যপদ খারিজ করেছে সেটা শুধু মনে রাখতে হবে। আচ্ছা, প্রথম রাইসিনা মধ্যপ্রাচ্য সম্মেলন কোন শহরে হলো? রাইসিনা মধ্যপ্রাচ্য সম্মেলন, পারা যাবে? রাইসিনা বলতে কি, রাইসিনা মধ্যপ্রাচ্য সম্মেলন বলতে কি? এটা রাইসিনা হচ্ছে আমাদের ভারতের একটা সম্মেলন, যেখানে ভারতের যে রাজনীতি, মানে মিডল ইস্ট মানে মধ্য এশিয়া যেসব রাজ্য দেশ রয়েছে, যেমন সৌদি আরব, তারপর আমাদের ইউএই, কাতার, ইরান, এদের সঙ্গে আমাদের যে ইকোনমিক মানে অর্থনৈতিক রিলেশন কেমন হবে, ঠিক আছে, এবং পলিটিক্যাল রাজনৈতিক রিলেশন কেমন হবে, ঠিক আছে, সেই জন্য সম্মেলন খুব ফেমাস। রাইসিনা মধ্যপ্রাচ্য মিডল ইস্ট সম্মেলন হয়, ঠিক আছে। এবারে এটা কোথায় হয়েছে? এই যে রিয়াদে হতে পারে, রিয়াদ হচ্ছে সৌদি আরবে রয়েছে, না, এটা এবারে হয়েছে আবুধাবিতে, ঠিক আছে। আবুধাবি কি, আমাদের মানে ইউনাইটেড আরব এমিরাত, ইউএই, ঠিক আছে, যেটাকে সৌদি আরব আমরা বলি, সৌদি আরব নয়, ইউএই মানে আরব আমিরাত যে বলছি, তার ক্যাপিটাল হচ্ছে আবুধাবি, ঠিক আছে। সেই আবুধাবিতে এটা হয়েছে, যেখানে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী কে রয়েছে আমাদের এখন, বিদেশ মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, নাম শুনেছি না শুনিনি? এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী এখন রয়েছে, ঠিক আছে। তিনি সফরে গিয়েছিলেন এবং সেখানে তিনি এই বৈঠকটা করেছিলেন, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট একটা বৈঠক, যেখানে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবারে হয়েছে আবুধাবিতে। আচ্ছা, নেক্সট, অ্যাক্সিওম মিশন 4 মানে যেটাকে X4 এর পাইলট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটা কি অ্যাক্সিওম মিশনটা কি? অ্যাক্সিওম মিশন হচ্ছে যে আমাদের যে ইসরো রয়েছে, আমি জিনিসটা বলে দিচ্ছি, তারপরে তোমরা অ্যান্সার অপশন বলার চেষ্টা করবে। আমাদের যে ইসরো রয়েছে, ভারতের যে স্পেস রিসার্চ অর্গানাইজেশন রয়েছে, সেই ইসরো এবং আমাদের যে ইন্ডিয়ান এয়ারফোর্স রয়েছে, তারা মিলিতভাবে একটা মিশন করছে। সেই মিশনটা কি? সেই মিশনটা হচ্ছে যে আমাদের যে একটা মানে মহাকাশযান উত্থাপন করা হবে ইন্টারন্যাশনাল মানে স্পেস এজেন্সি থেকে। আমাদের ভারতের মানে পৃথিবীর বাইরে একটা মহাকাশ স্টেশন আছে, জানো? আন্তর্জাতিক মহাকাশ স্টেশন জানো না জানো না বলো? মহাকাশ স্টেশন আছে, জানো? হ্যাঁ, তো সেই যে মহাকাশ স্টেশন আছে, সেই মহাকাশ স্টেশনে কি হয়, কিছুদিন ছাড়া বিভিন্ন দেশের তাদের মহাকাশচারী মিশন পাঠায়। ওই যে কিছুদিন আগে সুনিতা উইলিয়ামস আগের বারে গিয়ে ফেঁসে গেছিল আর ফিরে আসতে পারেনি, সেরকম ভারত, ঠিক আছে, ইসরো আর এয়ারফোর্স মিলে এই এক্স মিশনটা করেছে। সেই এক্স মিশন হচ্ছে এবারে ভারতের 4th,
ঠিক আছে, চতুর্থ, ফোর্থ মিশন ভারত এবারে করেছে, সেই জন্য এর নাম হয়েছে এক্স4। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশচারী একটা মিশন। আচ্ছা, আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। মানে পাওয়ার অফ হয়ে গেছে, ইনভার্টার অন হতে সময় লাগলো। ওকে, তো এই কারণে এর পাইলট হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে কাকে? অ্যাপয়েন্ট করা হয়েছে শুভ্রাংশু শুক্লাকে। ঠিক আছে, শুভ্রাংশু শুক্লাকে অ্যাপয়েন্ট করা হয়েছে এর পাইলট হিসেবে। ওকে, নেক্সট। সংবাদে দেখা গেছে যে পয়েন্ট নিমো, খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ আমাদের কাছে এসেছে। পয়েন্ট নিমো এটা কোন মহাসাগরে অবস্থিত? পয়েন্ট নিমো এটা রয়েছে আমাদের প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশানে রয়েছে পয়েন্ট নিমো। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা পয়েন্ট নিমো। এটা কি? পয়েন্ট নিমো হচ্ছে, দেখো পয়েন্ট নিমো জিনিসটা কি বা কেন হঠাৎ করে পয়েন্ট নিমোর কথাটা এলো, হঠাৎ করে তো যে কোনো জিনিস হয় না। পয়েন্ট নিমো হচ্ছে মহাসাগরের হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটা বিন্দু, সেটা পৃথিবীর, লিখে রাখো, সেটা পৃথিবীর যে কোনো স্থলভাগ থেকে সবচেয়ে দূরবর্তী স্থান। মানে বলবে স্যার সে তো স্যার ভারত এই তো প্রশান্ত মহাসাগর পিছন দিকে আছে, তার মাঝখানটাই হয়ে যাবে না। প্রশান্ত মহাসাগরে তো অনেক দ্বীপ আছে, এর কাছাকাছি এরকম একটা দ্বীপ আছে, এর কাছাকাছি দ্বীপ আছে, এবার এখানে একটা দ্বীপ আছে, তাহলে পয়েন্ট নিমো এটা হবে না। তাহলে এর মাঝামাঝি এমন একটা পয়েন্ট যেটা হচ্ছে পৃথিবীর যে কোনো স্থলভাগ থেকে সেটা সবচেয়ে দূরবর্তী স্থান। এটা আমাদের প্রশান্ত মহাসাগরে আছে, আর এটা আবিষ্কার করেছিল ক্যাপ্টেন নিমো বলে একজন, সেই জন্য এর নাম হয়েছে মানে পয়েন্ট নিমো। ঠিক আছে, এবার যদি বলে ডিস্টেন্স স্যার কতটা, ডিস্টেন্স হচ্ছে 2688 কিলোমিটার। ওকে, আচ্ছা নেক্সট। এই পয়েন্টটাকে পয়েন্ট নিমো বলা হয়, প্রশান্ত মহাসাগরে রয়েছে। আচ্ছা, ব্রিক্স যুব পরিষদ উদ্যোক্তা কর্মদলের সভার সভাপতিত্ব কে করবে? ব্রিক্স আমরা জানি ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না আর সাউথ আফ্রিকা। করবে কোন কর্মদলের সভাপতিত্ব করবে? ভারত, ইন্ডিয়া। ঠিক আছে, এটা কবে হবে? এটা হবে আমাদের যে এই ব্রিক্সের যে কর্মদলের সভাপতিত্ব, এটা হবে 3 to 7 মার্চ, 3 থেকে 7ই মার্চ 2025-এ এর সভার আয়োজন করা হবে। ভারত এটা আয়োজন করবে। আচ্ছা, যুব বিষয়ক মানে এটা কিন্তু মানে একদম ফুল ব্রিক্স সম্মেলন নয়, এটা যুব পরিষদের মানে যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য রয়েছে। আচ্ছা, কোন রাজ্য সম্প্রতি নিয়ন্ত্রিত গাঁজা চাষের জন্য একটি পাইলট গবেষণা শুরু করেছে? গাঁজা চাষ সব দেশ হচ্ছে মানে যে কোনো রাজ্যে করা ইললিগাল, পারমিশন নিতে হয়। তো নিয়ন্ত্রিতভাবে গাঁজা চাষ করার জন্য পাইলট গবেষণা করা হয়েছে, কারণ গাঁজা থেকে শুধু মাদকজাত নয়, এটা বিশেষ করে ওষুধ আর শিল্পে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, সেই জন্য গাঁজা চাষ রয়েছে, কিন্তু এটাকে বৈধ করার চিন্তা ভাবনা হচ্ছে, কিন্তু যাতে দেখো কাজের থেকে তো অকাজ বেশি হয়। তো যাই হোক, এটা কোন রাজ্য নিয়ন্ত্রিতভাবে গাঁজা চাষ করার পারমিশন দেবে এটা ডিক্লেয়ার করেছে? এটা হবে হিমাচল প্রদেশ। ঠিক আছে, হিমাচল প্রদেশ নিয়ন্ত্রিতভাবে গাঁজা চাষের অনুমোদন করেছে। আচ্ছা, 2024 সালে আইসিসি মহিলা ক্রিকেটার অফ দ্য ইয়ার কে হয়েছে? আইসিসি মহিলা ক্রিকেটার অফ দ্য ইয়ার।
মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোন দেশের সে প্লেয়ার? এটা ইংল্যান্ড। না, এটা নিউজিল্যান্ডের। ঠিক আছে, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের্ক। নিউজিল্যান্ডের যে প্লেয়ার তার নাম হচ্ছে অ্যামেলিয়া কের। ঠিক আছে, তিনি এর হচ্ছে আইসিসির হচ্ছে এবারের মহিলা ক্রিকেটার হয়েছে। এবং তিনি নিউজিল্যান্ডের ফার্স্ট, এর আগে কোনো নিউজিল্যান্ডের ক্রিকেটার হয়নি, তিনি নিউজিল্যান্ডের ফার্স্ট। হ্যাঁ, নিউজিল্যান্ডের ফার্স্ট ফার্স্ট কোনো মহিলা ক্রিকেটার এই পুরস্কার পেয়েছে। আচ্ছা, হিসাসি তাকেউচি সম্প্রতি কোন কোম্পানির সিইও এবং এমডি হলেন? ফেমাস কোম্পানি হিসাসি তাকেউচি, খুব ফেমাস কোম্পানি, বহুদিন থেকে আমাদের রয়েছে এবং সেই কোম্পানি স্যামসাং। না, সেই কোম্পানি মাঝখানে খুব খারাপ অবস্থায় চলে গেছিল, আবার উঠে গেছে, সেটা হচ্ছে মারুতি সুজুকি। মারুতি সুজুকি। ঠিক আছে, মারুতি সুজুকি। মাঝখানে মারুতি সুজুকি মানে ইন্টারনাল ডিস্টারবেন্সের মানে লোকের মধ্যে মানে কর্মচারীদের গন্ডগোলের কারণে মারুতি সুজুকির অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। ঠিক আছে, তো তিনি তাকে আবার, তার প্রেজেন্টলি সিইও এবং এমডি রয়েছেন হিসাসি তাকেউচি, খুব ফেমাস। তিনি 2022 সাল থেকে রয়েছেন, 2022 সাল থেকে 25 পর্যন্ত। প্রথম টার্ম ছিল 2022 থেকে 25, আবার তাকে 2025 থেকে 28 পর্যন্ত রিঅ্যাপয়েন্ট করা হয়েছে। নেক্সট, মাইকেল মার্টিন সম্প্রতি কোন রাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন? মাইকেল মার্টিন, খুব ভালো সম্পর্ক রয়েছে ভারতের সঙ্গে আয়ারল্যান্ডের। ওকে, এই জন্য কোন কোন জিনিসগুলো পড়তে, যেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো থাকে এগুলো পড়তে হয়। তো আয়ারল্যান্ড, ঠিক আছে, আয়ারল্যান্ড হতে পারে ইংল্যান্ডের কাছে রয়েছে কিন্তু ইংল্যান্ডের সাথে সম্পর্ক ভালো নেই, ওই জন্য আয়ারল্যান্ড কিন্তু ইউকের মধ্যে পড়ে না, ইউকের বাইরে আয়ারল্যান্ড। ওকে, তো যাই হোক, আয়ারল্যান্ড কি সম্পূর্ণ আলাদাভাবে থাকে। স্কটল্যান্ড কিন্তু ইউকের মধ্যে পড়ে কিন্তু আয়ারল্যান্ড কিন্তু ইউকের মধ্যে পড়ে না। তো যাই হোক, তো আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছে মাইকেল মার্টিন। আচ্ছা, টি-20 ক্রিকেটারে আউট না হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড কোন ক্রিকেটার? আউট না হয়ে সবচেয়ে বেশি রেকর্ড, সূর্যকুমার যাদব। না, অ্যান্সার হবে তিলক বর্মা। ঠিক আছে, খুব ফেমাস এখন তিলক বর্মা, ভারতের যে ক্রিকেটার, খুব উঠতি, মানে খুব ভালোভাবে যদি খেলা হয়তো ক্যাপ্টেন হয়ে যেতে পারে। ঠিক আছে, নট আউট থেকে টি-20 ক্রিকেটের সবচেয়ে একটা নতুন বিশ্ব রেকর্ড তিনি করেছেন। ঠিক আছে, তিনি লাস্ট 4টে ইনিংসে, ঠিক আছে, 4টে ইনিংসে তিনি অপরাজিত ছিলেন, নট আউট ছিলেন এবং সেখান থেকে তিনি 318 রান করেছেন। ঠিক আছে, নট আউট থেকে। এবার দেখো, এইটাই বড় কথা, মানে একজনের অ্যাভারেজ। আচ্ছা, একটা জিনিস বলো তো, কার অ্যাভারেজ সব থেকে বেশি ক্রিকেটে, কোন খেলোয়াড়ের অ্যাভারেজ সব থেকে বেশি? ডন ব্র্যাডম্যান, তাই তো? ডন ব্র্যাডম্যানের অ্যাভারেজ সব থেকে বেশি তো, কত? 99.99, তাই তো? এটাই তো, এটাই তো নাকি না অন্য কিছু শুনেছো? তো স্যার জানতাম না। এটা হ্যাঁ, জান, ডন ব্র্যাডম্যান জানি। ডন ব্র্যাডম্যান, আর তার অ্যাভারেজ হচ্ছে 99.99। এবার ব্যাপারটা হচ্ছে তার অ্যাভারেজ 99.99 কেন? এবার একটা জিনিস বলে দিই, কি করে কোনো ক্রিকেটারের অ্যাভারেজ নির্ণয় করা হয়, বুঝে নাও তাহলে বুঝতে পারবে যে কেন। সাপোজ একজন প্লেয়ার ফার্স্ট ইনিংস খেললো, সেই ইনিংসে খেলে সে রান করলো 20 রান, কিন্তু সে নট আউট থাকলো। সেকেন্ড ইনিংসে সে খেললো, খেলে সে করলো 15 রান, নট আউট থাকলো। আরেকটা ইনিংস খেললো, থার্ড ইনিংস সে খেললো, সে রান করলো 20 রান, নট আউট থাকলো। আর আরেকজন প্লেয়ার ওপেনিং করতে নামলো, ওপেনিং এ নেমে সে 100 রান করলো, আউট হয়ে গেল। পরের ইনিংসে সে 40 রান করলো, আউট হয়ে গেল। ঠিক আছে, এবার এদের দুজনের মধ্যে কার অ্যাভারেজ কত? এর অ্যাভারেজ কত আর এর অ্যাভারেজ কত বলতে পারবে? এ প্লেয়ার, এটা বি প্লেয়ার। স্যার সেকেন্ড জনের সেকেন্ড জনের 140/2 মানে 70। 70। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা,
ঠিক আছে, এবার আমি বলছি যে সে সেকেন্ড ইনিংসে নট আউট ছিল, তাহলে তার অ্যাভারেজ কত হবে? 70 নট আউট। 70 নট আউট নয়, নট আউট বলে কি আর অ্যাভারেজ হয়? দেখো সেই জায়গায় একটা জিনিস বোঝো, ঠিক আছে, এবার এই জায়গার ক্ষেত্রে তার তখন অ্যাভারেজ হয়ে যাবে কত? অ্যাভারেজ হয়ে যাবে তখন, যেহেতু সে নট আউট আছে সেই জন্য সেই ইনিংসটা কিন্তু নট আউট বলে 140/1, মানে তখন অ্যাভারেজ হয়ে যাবে 140, 140 হয়ে যাবে। কি বললাম, বোঝা গেল? তার মানে কেউ যদি নট আউট থাকে তার অ্যাভারেজ কিন্তু যতগুলো আউট হয়েছে তত দিয়ে ভাগ হয়। অ্যাভারেজ যদি মানে সে হয়তো এই কারণে, এই যে ব্যক্তি 20 রান 25 রান 15 রান আর 20 রান করেছে তিনটে ইনিংসে, সে কিন্তু কম রান করেছে কিন্তু সে কোনোটাতে আউট হয়নি, সেই জন্য তার অ্যাভারেজ হবে কত? যোগ করলে কত হচ্ছে? 2 4 দিয়ে 5, 55 ডিভাইডেড বাই 0, 55/0। কোনোটাতে আউট হয়নি, সে আউট হয়েছে কি? সে আউট হয়নি, তাহলে আউট যদি না হয় তখন হয়ে যাবে অ্যাভারেজ নিয়ার অ্যাবাউট 99.99। বুঝতে পারলে? মানে ব্যাপারটা এটাই যে ক্রিকেটে সেঞ্চুরি মানে বলা হয় সর্বোচ্চ, তার থেকে বেশি কারো অ্যাভারেজ হয় না। এবার আমি বললাম সে প্লেয়ারটা কি দুটো ম্যাচ খেলে পালিয়ে যাবে, সেরকম নয়, ঠিক আছে। সেই কারণে ডন ব্র্যাডম্যানের অ্যাভারেজ 99.99, তার কারণ ডন ব্র্যাডম্যান কোনোদিন আউট হয়নি। মাথায় ঢুকলো কথাটা? আচ্ছা। ওকে, এই কারণে তার অ্যাভারেজ হচ্ছে 99.99। আর তিলক বর্মা যেহেতু 4টে ইনিংসে নট আউট 318, তাহলে তিলক বর্মার অ্যাভারেজ কতটা বেড়ে গেছে সেটা ভাব। নট আউট থাকতে হবে, ঠিক আছে, তাহলে অ্যাভারেজ বাড়বে। কম রান করলেও চলবে কিন্তু নট আউট থাকতে হবে। আচ্ছা, বিশ্ব জলাভূমি দিবস প্রতি বছর কোন দিন পালন করা হয়? 2nd ফেব্রুয়ারি। 2nd ফেব্রুয়ারি। বিশ্ব জলাভূমি দিবস প্রত্যেক বছর পালন করা হয় 2nd ফেব্রুয়ারি, 2 তারিখে। ভেরি গুড। 2nd ফেব্রুয়ারি, ওকে। আচ্ছা, তো এই জলাভূমি দিবস বেসিক্যালি করা হয়, এখান থেকে ডিসাইড করা হয় আমাদের যে রামসার সাইট রয়েছে সেগুলো, ঠিক আছে। রামসার সাইট সেই জলাভূমি যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে রামসার সাইট করে সেগুলোকে পর্যবেক্ষণ করা। ভারতে এখন ইন্ডিয়াতে কতগুলো রামসার সাইট আছে প্রেজেন্টলি? রয়েছে বেশি নয়, মাত্র 89। 89। ভেরি গুড, মাত্র 89 রয়েছে, ঠিক আছে, প্রচুর রয়েছে। আচ্ছা, যাই হোক, এবার এর নাম মুখস্থ রাখা প্রচুর মানে কঠিন ব্যাপার। আচ্ছা, যাই হোক, নবম এশীয় শীতকালীন গেমসের আয়োজক কোন দেশ? উইন্টার অলিম্পিক হয়, কোন দেশ এবারের আয়োজন করছে? প্রথমবার আয়োজন করছে চায়না। ভেরি গুড, প্রথমবার শীতকালীন এশিয়ান গেমস আয়োজন করছে আমাদের চায়না, চীন, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ভারতীয় ভাষা পুস্তক প্রকল্পের প্রাথমিক লক্ষ্য কি? এটা আমাদের এবারে বাজেটে পেশ করা হয়েছে, ভাষা পুস্তক প্রকল্প। ভারতীয় ভাষা ডিজিটাল ভেরি গুড, একদম একদম। আমি একটু বাজেটটা একটু করিয়ে দেবো, অ্যাকচুয়ালি বাজেটটা ওইভাবে তোমাদের ওইভাবে তো লাগবে না, বাজেটের মধ্যে আমি পড়িয়ে দিতেই পারি কি কি জিনিস আছে, খুব একটা কাজে লাগবে না। তাহলে আমি পিডিএফ দিয়ে দেবো, তোমরা একটু পড়ে নিতে পারো, অসুবিধা নেই। কারণ দেখো, পড়াতে আমি পারি কিন্তু তোমাদের খুব একটা কাজে লাগবে না, এটাই সমস্যা আর কি। আচ্ছা, ভাষা পুস্তকের এবারে প্রাথমিক লক্ষ্য হচ্ছে ভারতীয় ভাষায় ডিজিটাল পাঠ্যপুস্তক। ডিজিটাল মানে পিডিএফ যাকে বলা হচ্ছে, ঠিক আছে, বেঙ্গলি ভার্সনের পিডিএফ বা যে কোনো ভার্সনের ভারতের যে পিডিএফ সেগুলোকে করা। এই জন্য প্রত্যেক স্কুলে দেখবে এখন স্টুডেন্টদের ট্যাব দিয়ে দিয়েছে, ঠিক আছে, ট্যাব দিয়ে দিয়েছে, ফোন দিয়ে দিয়েছে। ও যাই হোক, একটা খবর দেখেছো তো ফেসবুকে? এবারে মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষার শেষ হওয়াটাকে কিভাবে সেলিব্রেট করেছে? হ্যাঁ স্যার। দেখেছো তো? বই ছিঁড়ে সারা রাস্তায় ভরে ভরে নিয়ে গেছে। এটাই তো আমাদের প্রজন্ম না? একদম ভেরি গুড। আচ্ছা, নিজের পয়সায় মানে নিজে ইয়েতে বিনামূল্যে পায় তো স্যার, ওই জন্য এরা বোঝে না এসব। অর্থাৎ তার বাবা মা সেটা সাপোর্ট করছে বলো, তাহলে বাবা মা তো সাপোর্ট আছে। তাহলে তাদের দোষটা কার? টাকাকে তাদের দোষ না বাবা মার দোষ? কি অবস্থা। আচ্ছা, যাই হোক, 2025 সালে টাটা স্টিল মাস্টার্স দাবা টুর্নামেন্টের শিরোপা কে জিতেছে? আর প্রজ্ঞানন্দা। জিতেছে আর প্রজ্ঞানন্দা।
2025 সালে জিতেছে আর প্রজ্ঞানন্দা। আর ইনি ফেমাস হয়ে গেছেন, ঠিক আছে, যেহেতু মাস্টার্স, ঠিক আছে, স্টিল মাস্টার্সে দাবা টুর্নামেন্টে জিতেছেন এবং তিনি বিশ্বনাথ আনন্দের পরে সেকেন্ড, ঠিক আছে, বিশ্বনাথ আনন্দের ফার্স্ট, তারপর সেকেন্ড তিনি হিসাবে, বিশ্বনাথ আনন্দের পর দ্বিতীয় ভারতীয়, মানে বুঝতে পারছো কত বড় ব্যাপার, বিশ্বনাথ আনন্দের পরে দ্বিতীয়, ঠিক আছে। বিশ্ব চ্যাম্পিয়ন যে গুডেস ডি, ইনি হচ্ছেন বিশ্ব চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ঠিক আছে, বিশ্ব চ্যাম্পিয়ন, একে পরাজিত করেছে। আচ্ছা, নেক্সট, ভারত কোন দেশের সাথে ইকুভেরিন সামরিক মহড়া পরিচালনা করছে? মালদ্বীপ। মলদ্বীপ, ভেরি গুড। মলদ্বীপের সাথে বা মালদ্বীপের সাথে ভারত ইকুভেরিন নামে সামরিক যৌথ মহড়া, যেটাকে এক্সাইজ বলা হয়ে থাকে, যে বিভিন্ন মহড়া হয়ে থাকে, তার নাম হচ্ছে ইকুভেরিন, সেটা হচ্ছে মলদ্বীপ। একটা কথা বলবো নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই বলুন। এই যে এগুলো হয়, হ্যাঁ, এগুলোতে কি মানে লাভ? আচ্ছা, লাভ বলতে কি, সাপোজ ধরো তুমি একজন ক্রিকেটার, ঠিক আছে, তুমি ক্রিকেটার, তুমি খেলাধুলা করেছো, প্র্যাকটিস করেছো, খেলাধুলো কোচের কাছে নিয়েছো, এবার তোমাকে আর বললো ঠিক আছে তুমি প্র্যাকটিস করেছো, তুমি ঘরে আছো, থাকো, কোনো অসুবিধা নেই, ওই কোনো দেশের সাথে খেলা হবে না, 4 বছর পরে একবার করে বিশ্বকাপ হবে, তখনই তুমি খেলবে, তাহলে কি তুমি খেলতে পারবে? না অন্য কেউ খেলতে পারবে? পারবে না তো। না। তাহলে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। সেরকম সামরিক মহড়া হচ্ছে বিভিন্ন দেশের সাথে সামরিক মহড়া করে এই কারণে, যদি কোনো সময় যুদ্ধ লাগে তাহলে তারা প্রত্যেকে প্র্যাকটিসে থাকার জন্য। যদি কোনো সময় যুদ্ধে লাগে, অনেক সময় কি হয়, হেল্পও করতে পারে, আবার দেখো পেছনে বাঁশও দিতে পারে। তো সেটা যে যে খুশি হতে পারে, প্রত্যেকে দেখলো প্রথমত এক্সারসাইজে যদি দেখে যে ভারত শক্তিশালী আছে, তাহলে তারা কখনো ভাববে না যে ভারতের উপর অ্যাটাক করবে। আর যদি দেখে ভারত শক্তিশালী নেই, পরে হ্যাঁ ঠিক আছে অ্যাটাক করতে পারে। দুর্বল দেশরা সাধারণত এক্সারসাইজে যেতে চায় না, কিন্তু যারা পাওয়ারফুল হয় তারা নিজেদের সামরিক শক্তি দেখাতে চায়, তার জন্য অন্যান্য দেশ তাদেরকে ভয় করবে, যেমন আমেরিকাকে ভয় করে প্রত্যেকে। বুঝতে পারলাম কথাটা? ইটস আ টাইপ অফ হ্যাঁ। প্র্যাকটিস। প্র্যাকটিস না করলে, যেমন এই যে প্র্যাকটিস না করলে সব ভুলে যাও, সেই জন্য এই জন্য সামরিক মহড়ার প্রয়োজন আছে। আচ্ছা, সম্প্রতি ভারতের কোন রাজ্যে প্রথম সাদা বাঘ্র প্রজনন কেন্দ্র অনুমোদন করা হয়েছে? সাদা বাঘ প্রজনন কেন্দ্র, কর্ণাটক। না, মধ্যপ্রদেশ, ঠিক আছে, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে, ঠিক আছে, সাদা বাঘ প্রজনন কেন্দ্র অনুমোদন করা হয়েছে মধ্যপ্রদেশে। আচ্ছা, আর এই সাদা বাঘ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারেরই একটা যে বিশেষ বিরল রূপ, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, রয়্যাল বেঙ্গল টাইগার। আর রয়্যাল বেঙ্গল টাইগার মানে এটা নয় যে শুধুমাত্র ভারতেই, ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে সেটাই রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার বলো, ম্যানগ্রোভ বলো, এগুলো বহু রাজ্যেই কিন্তু দেখা যায়, গুজরাটেও দেখা যায়, ঠিক আছে, তো রয়েছে, এক ধরনের স্পিসিস, রয়্যাল বেঙ্গল টাইগারের স্পিসিস। আচ্ছা, জ্ঞান ভারতম মিশনের প্রাথমিক লক্ষ্য কি? জ্ঞান ভারতম মিশন। পাণ্ডুলিপি সংরক্ষণ। জ্ঞান ভারতের হচ্ছে 1 কোটি পাণ্ডুলিপি সংরক্ষণ এবং ডকুমেন্টেশন, ঠিক আছে, 1 কোটি পাণ্ডুলিপিকে সংরক্ষণ করতে হবে। এবং দেখো পাণ্ডুলিপি মানে কি, আমাদের কি হতো আগে, তাল পাতায় লেখা হতো, ঠিক আছে, সেগুলোকে আমরা পাণ্ডুলিপি বলতাম। তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের তাম্রপত্রে লেখা হতো, তাল পাতায় লেখা হতো, সেই পাণ্ডুলিপি গুলো আমাদের ঐতিহাসিক ডকুমেন্টেশন, ঠিক আছে, সেগুলোকে কি করা হয়, সংরক্ষণ করা হয়। এর জন্য 1 কোটি পাণ্ডুলিপি সংরক্ষণ, এটা আমাদের বাজেটে এবারে উদ্দেশ্য, জ্ঞান ভারতম মিশন করা হয়েছে। আচ্ছা, বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে? 4th ফেব্রুয়ারি। 4th ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, ওয়ার্ল্ড ক্যান্সার দিবস, যেখানে আমরা ক্যান্সার সচেতনতা, শনাক্তকরণ সংক্রান্ত সমস্ত কিছু আলোচনা করি 4th ফেব্রুয়ারি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ভারতীয় হজ যাত্রীদের স্বাস্থ্য সেবা সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার কোন অ্যাপ চালু করছে? হজ সুবিধা app। এটা চালু করছে হজ সুবিধা অ্যাপ, ঠিক আছে।
এরা প্রত্যেকবারেই কম বেশি প্রত্যেক বছরই এটা করে, ঠিক আছে। আর এবারে প্রথমবার মানে কুম্ভ মেলার জন্য গভর্নমেন্ট এতটা করেছে, সেই জন্য অনেকের খুব সমস্যা হয়ে গেছে কেন করছে। কিন্তু হজ যাত্রীদের জন্য প্রত্যেক বছরই গভর্নমেন্ট করে, ইভেন গভর্নমেন্ট পয়সাও দেয়, ঠিক আছে, যার জন্য পয়সা দেয়। কিন্তু কুম্ভ মেলায় যাওয়ার জন্য গভর্নমেন্ট পয়সা দেয় না কাউকে। হুম, কারণ দিলে মানে ভিখারি হয়ে যাবে, বরং তাদের কাছ থেকে নেয় আরো। ভাববার বিষয়, তাই না? আচ্ছা, যাই হোক, নেক্সট। ভারত সরকার সম্প্রতি বিদেশি নাগরিকদের জন্য কোন নতুন ভিসা বিভাগ চালু করছে? আয়ুষ ভিসা। হুম, আয়ুষ ভিসা, ভেরি গুড। আয়ুষ ভিসা। আয়ুষটা কি গো? আয়ুষটা কি? আয়ুষ নাম শুনেছো? আয়ুষ নাম শোনোনি? আমাদের যে হোমিওপ্যাথিক বিভাগ, ডাক্তারি যারা পড়ে, যারা দেখবে হোমিওপ্যাথি পড়তে যায়, তাদেরকে আয়ুষ ফর্ম ফিল আপ করতে হবে। ওয়েবসাইট আছে, দেখেছো না কোনোদিন? দেখোনি? এটা হচ্ছে আমাদের যারা না স্যার। হ্যাঁ, দেখবে আয়ুর্বেদ, ঠিক আছে, যোগ বা প্রাকৃতিক জিনিসে যারা হোমিওপ্যাথি পড়তে যায়, ইউনানি, ঠিক আছে, এই নামগুলো শুনেছো তো? আয়ুর্বেদ, ইউনানি, হোমিওপ্যাথি। এগুলো হ্যাঁ, শুনেছি। এই জিনিসগুলো যারা পড়তে যায় তার ডিপার্টমেন্ট আছে আয়ুষ। ওয়েবসাইট পাবে আয়ুষ ডিপার্টমেন্ট। এখন অলরেডি এটার প্রতি গভর্নমেন্ট ফোকাস করছে, যোগ, আয়ুর্বেদ, ইউনানি, হোমিওপ্যাথি করে। আচ্ছা, সম্প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অফ ফেমে কাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অফ ফেম। হল অফ ফেম মানে হচ্ছে প্যাট কামিন্স। প্যাট কামিন্স। প্যাট কামিন্স, ঠিক আছে। আচ্ছা দেখো, একটা জিনিস বলে দিই, হল অফ ফেম কথাটার মানে হচ্ছে, আচ্ছা এখানের উত্তরটা প্যাট কামিন্স হবে না, এখানের উত্তরটা হবে মাইকেল ভিভান, ঠিক আছে। প্যাট কামিন্স, দেখো হল অফ ফেম মানে হচ্ছে কিছু প্লেয়ার থাকে যাদেরকে মনে হয় এরা আমাদের মানে ফেম, মানে আমাদের এই জায়গায় মানে শোভা বৃদ্ধি করছে, যেমন সচিন তেন্ডুলকার হল অফ ফেম করা হয়, এরকম কিছু কিছু প্লেয়ারকে করা হয়। এরকম মাইকেল বিভান হচ্ছে, এখনো প্যাট কামিন্স খেলছে তো সেজন্য জেনারেলি যারা প্রেজেন্ট খেলে তাদেরকে দেয় না, তার মানে দেবে না সেরকম নয়, বাট দেয় জেনারেলি। এবার মাইকেল বিভান হচ্ছে এই যে একজন প্লেয়ার, এ সবসময় শেষে নামতো, এর অ্যাভারেজ প্রচুর বেশি, মানে এর অ্যাভারেজ হচ্ছে সব থেকে বেশি, হয়তো সম্ভবত মানে টপ দিক থেকে দেখাচ্ছি, দাঁড়ো, আমার ঠিক খেয়াল নেই, বাট এই টপ কয়েকটা হচ্ছে হাই, মানে 1-2 এর মধ্যে আছে হাইয়েস্ট ব্যাটিং অ্যাভারেজ অফ ক্রিকেটার ইন ওডিআই অল টাইমস। মাইকেল বিভানের নাম সম্ভবত চলে আসা উচিত। এই দেখো, ভিভ রিচার্ডস তো আছেই। এখন আচ্ছা, মাইকেল বিভান দেখাবে না সম্ভবত, যদি দেখায় দেখি, কন্ট্রোল টিপে বিএফ1 পিইসি, এই যে মাইকেল বিভান, এই যে বললাম টপের মধ্যেই দেখো আছে 53.58, ঠিক আছে, এই যে অ্যাভারেজ দেখতে পাচ্ছ, পেয়েছো প্লেয়ারটা, দেখতে পেয়েছো মাইকেল বিভান? হ্যাঁ স্যার। হ্যাঁ, এর এভারেজ এতটা বেশি 53, ঠিক আছে। এবার শুভমান গিল, বিরাট কোহলি, বাবর আজম এরা এখন খেলছে, কিন্তু মাইকেল বিভানের অ্যাভারেজ এতটাই বেশি। বেশি হওয়ার কারণ একটাই, প্রচুর ম্যাচে শেষে নামতে, কিন্তু নাম দেখো, প্রচুর কিন্তু রান করেনি, মাত্র 232টা ম্যাচ খেলে 196 ইনিংসে রান করেছে দেখো, তোমার হচ্ছে বেশি না 6,912 মাত্র, ঠিক আছে, 6,912। আর আগের লোকটা দেখো, সে তো ডিজে মিলান, ও তো 30টা মাত্র ম্যাচ খেলেছে, ম্যাচ অনেক খেলেছে, কিন্তু এর নট আউট প্রচুর বার, হাইয়েস্ট করে দেখো 108 নট আউট। এতবার এর নট আউট থেকেছে, সেই নট আউট থাকার কারণে এই যে নট আউট দেখো 67 বার, দেখতে পেয়েছো এনও যেটা লেখা আছে না, 67, বুঝতে পেরেছো? এই এতবারে নোট আউট থেকে সেই জন্য অ্যাভারেজ দেখো, ধোনির দেখো সবচেয়ে বেশি 84, যেন অ্যাভারেজ দেখো 50। কি বলছি বুঝতে পেরেছো? যে যত বেশি নট আউট থাকে তার অ্যাভারেজ তত বেশি হয়। ক্লিয়ার হলো? বুঝতে পারলো? হ্যাঁ স্যার। এই হচ্ছে মাইকেল বিভান, এই জন্য ও শেষের দিকে নামতো এবং মানে লাস্ট পর্যন্ত ম্যাচটাকে জিতিয়ে যেত আর নট আউট থাকতো। মাইকেল বিভান। আচ্ছা, তো তার হচ্ছে অ্যাভারেজ হচ্ছে এই যে বললাম 53.58 তার অ্যাভারেজ, এই অ্যাভারেজের জন্যই বেসিক্যালি তিনি ফেমাস, মাইকেল বিভান। আচ্ছা, নেক্সট। কোন ভারতীয় আমেরিকান সঙ্গীত শিল্পী সম্প্রতি 2025 সালের গ্র্যামি পুরস্কার জিতেছে? নাম হচ্ছে চন্দ্রিকা ট্যান্ডন, ঠিক আছে।
তার ফেমাস একটা অ্যালবাম তিনি লঞ্চ করেছিলেন, সেই অ্যালবামের নাম হচ্ছে ত্রিবেণী। ত্রিবেণী অ্যালবামের জন্য তিনি পেয়েছেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স আইবিসি এর নোডাল সংস্থা কোন দেশ? কোন সংস্থা নোডাল সংস্থা? কোন সংস্থা? বিগ ক্যাট অ্যালায়েন্স মানে হচ্ছে, বিগ ক্যাট মানে কাকে বলা হচ্ছে? বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ। একদম, ভেরি গুড। তাহলে এটা কি হবে? বাঘ সংরক্ষণ মানে? হুম, টাইগার রিজার্ভ। টাইগার রিজার্ভ হবে, মানে আমাদের জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ। বিগ ক্যাট মানেই হচ্ছে বাঘ। বাঘকে বিড়ালের মাসি বলা হয়, বাঘ, ঠিক আছে। মানে বিড়ালকে বাঘের মাসি বলা, এই কারণে বিগ ক্যাট, ওকে, ক্যাট ক্যাটাগরির মধ্যে পড়ে। ওই জন্য আইবিসিএ, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, তিনি এটা হয়েছে জাতীয় বাঘ, মানে আমাদের ন্যাশনাল, মানে যে বাঘ সংরক্ষণ রয়েছে সেখানে। এনটিসিএ, ন্যাশনাল টাইগার তোমার হচ্ছে কনজারভেশন এজেন্সি। আচ্ছা, 38তম জাতীয় গেমসে পুরুষদের 50 মিটার রাইফেলে থার্ড পজিশন, 3 পজিশন ইভেন্টে কে স্বর্ণ পদক জিতেছে? বিজয় শেখর। এবারে আমাদের যে, না, এটা আমাদের রাইফেলেও জিতেছে আমাদের নীরজ চোপড়া, সরি নীরজ চোপড়া না, নীরজ কুমার। নীরজ কুমার ফেমাস, এবারে জিতেছে নীরজ কুমার। 38তম জাতীয় গেমসে পুরুষদের 50 মিটার রাইফেলে জিতেছে উত্তরাখণ্ডের নীরজ কুমার। কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছে? আচ্ছা, এটা না দিলেও হতো, যাই হোক। স্টেইনিস। মার্কাস স্টয়নিস, ঠিক আছে। এটা না দেওয়া উচিত ছিল, যাই হোক, এই অবসরের কোশ্চেন পড়ে না। আচ্ছা, পং ড্যাম লেক বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? পং ড্যাম লেক। হিমাচল। বাকিটা কি বলছো? পং ড্যাম লেক, এটা হিমাচলে হচ্ছে। একদম, এটা হচ্ছে হিমাচল প্রদেশ, ঠিক আছে। হিমাচল প্রদেশে রয়েছে বিখ্যাত পং ড্যাং লেক, ঠিক আছে। আচ্ছা, এই পং ড্যাং লেকের একটা বিখ্যাত নাম আছে, মানে একটা ফেমাস পং ড্যাং লেকের একটা নাম আছে, সেই নামটা হয়তো শুনেছো, সেটা হচ্ছে মহারানা প্রতাপ সাগর। নাম শুনেছো? হ্যাঁ Yes, স্যার। sir. এই মহারানা প্রতাপ সাগরের নামই হচ্ছে, মানে নাম বলতে অ্যাকচুয়ালি পং ড্যাং লেক, কিন্তু এখন নাম বলা হয় মহারানা প্রতাপ সাগরের লেক, ঠিক আছে। এবার এটা হিমাচল প্রদেশের কোন ডিস্ট্রিক্টে রয়েছে? রয়েছে কাংড়া ডিস্ট্রিক্ট। কাংড়া ফেমাস, কাংড়া ডিস্ট্রিক্ট রয়েছে, যেখান দিয়ে প্রবাহিত হয়েছে আমাদের বিয়াস নদী। বিয়াস নদী গিয়েছে, সেই বিয়াস নদীর তীরে অবস্থিত এই প্যাংডং লেক, খুব ফেমাস। সেখানে প্রচুর বিরল প্রজাতির মানে সংরক্ষণ এখানে করা হয় অভয়ারণ্য হিসেবে। এবং এটা কিন্তু 2002 সালে এটা কিন্তু রামসার সাইটও রয়েছে। 2002 এর এটা ফেমাস রামসার সাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার ফেমাস হয়েছে তার কারণ হচ্ছে 2025 সালে, এই বছর এখানে সব থেকে বেশি পাখি গণনা হয়েছে, ঠিক আছে। ফেমাস হওয়ার কারণ সবচেয়ে বেশি পাখি 2025-এ এখানে লক্ষ্য করা গেছে, ঠিক আছে, এই জন্য ফেমাস হয়েছে। আচ্ছা, পিনাকা মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম, পিনাকা MRLS কোন সংস্থা তৈরি করেছে? এটা হিন্দুস্তান অ্যারোনটিক্স। এটা আমাদের বানিয়েছে DRDO, ঠিক আছে। DRDO, ডিফেন্স রিসার্চ, যে আমাদের সংস্থা রয়েছে, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, DRDO এটা বানিয়েছে। তো DRDO এটা আমাদের যে আমাদের যত দেখবি স্পেস তৈরি হয়, যে এই যে ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ধরনের যে মানে রকেট তৈরি হয়, মিসাইল তৈরি হয়, ঠিক আছে, সবই DRDO থেকে। এই DRDO তে আমাদের APJ আব্দুল কালাম
মানে কালামের কারণে, কালাম স্যারের কারণে ডিআরডিও এত আজকে উন্নতি লাভ করেছে। ঠিক আছে, ভাবো এপিজে আব্দুল কালাম স্যারের কাছে যখন তিনি দুটো অপশন ছিল, প্রথমে তিনি গিয়েছিলেন এয়ারফোর্সে পাইলট হওয়ার জন্য গিয়েছিলেন, আরেকটা ছিল ডিআরডিওর অফার। তো এয়ারফোর্সে তিনি গেলেন, সেখানে সিলেক্ট করা হবে 8 জন, ঠিক আছে, 7 জন সিলেক্ট করা হবে, আর তার পজিশন ছিল 8th। তার মানে সে মন খারাপ হয়ে গেল, সে বলে এয়ারফোর্সের ছোটবেলা থেকে পাইলট হওয়ার খুব শখ ছিল, কি করবে, বললো আর জীবন শেষ, খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেল, দিয়ে বলে ঠিক আছে যাই ডিআরডিওতে গিয়ে একটু আছে দিয়েই আসি, গরিব ছিল, ডিআরডিওতে মানে দিল, তোমার ইন্টারভিউ দিল, সেখানে ডিআরডিও থেকে জয়েন করলো। ভাবো সে যদি এয়ারফোর্সের আজকে অফিসার হয়ে যেত, তাহলে ভারত আজকে তার মতো একজন ব্যক্তিত্ব কি পেত? মানে ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে কিছুই, মানে কিছুই তৈরি হতো না, আমাদের অগ্নি নাগ থেকে শুরু করে গাইডেড মিসাইল, প্রত্যেকটা জিনিসের পেছনে তার অবদান রয়েছে। ঠিক আছে, ওই জন্য লাইফে যেটা হয়নি তার মানে তার থেকেও বেটার কিছু জিনিস তোমার জন্য আছে, এটা বলা হয়, তাই তো? আচ্ছা চলো, কোন দেশ ইস্কান্দার এম কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে? আচ্ছা, প্রথম কথা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ব্যালিস্টিক মিসাইল মানেটা কি? কোন আইডিয়া আছে ব্যালিস্টিক মিসাইল মানে কি? বলেছিলেন একবার দূরের বস্তুকে টার্গেট করা হয় দেখো, অনেক দূরে। ব্যালিস্টিক কোনো জিনিসে যখনই ব্যালিস্টিক মিসাইল বলা হয়, ব্যালিস্টিক মানে তার মধ্যে নিউক্লিয়ার ওয়েপন থাকবে, সেটাকে ব্যালিস্টিক বলা হয়। ঠিক আছে, তো এই ব্যালিস্টিক দেখো মিসাইল এমনি হয়, এমনি ক্ষেপণাস্ত্র এখান থেকে গেল একটা টার্গেটে চলে গেল, যখনই ব্যালিস্টিক কথাটা আসবে তার মানে সেখানে নিউক্লিয়ার ওয়েপন আছে, পারমাণবিক শক্তি সেটা চলছে। কি বলছি বোঝা গেছে? ব্যালিস্টিক মানেই হচ্ছে নিউক্লিয়ার, মানে নিউক্লিয় শক্তি তার মধ্যে আছে। ওকে, তো এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্কান্দার তৈরি করেছে কোন দেশ? রাশিয়া। ঠিক আছে, রাশিয়া ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে। আচ্ছা, একটা কথা বলে দিই, ঠিক আছে, পৃথিবীতে রাশিয়ার কাছে একটা সিস্টেম আছে, রাশিয়া সেটা অ্যাক্টিভেট করে রেখেছে, এবং সেটা সবসময় সে বলেই রেখেছে, এবং সেটা যে কোনো ঢপ নয়, সত্যিই যে আছে, রাশিয়া সেটা বলেছে, শুনলে অবাক হবে। সাপোজ ধরো আজকে আমাদের হচ্ছে কেউ, আমেরিকা ধরো আমাদের উপরে নিউক্লিয়ার বোম, অ্যাটম বোম, মানে আমাদের উপরে মিসাইল ছেড়ে দিল, নিউক্লিয়ার মিসাইল ছেড়ে দিল বহু জায়গায়, দিল্লি কলকাতা হ্যান ত্যান বহু জায়গায় ছেড়ে দিল, এবং যত লোক আছে সব লোক মরে গেল। তাহলে আমরা কি তারপরে সেই মানে চালাতে পারবো, মানে আর মিসাইল চালাতে পারবো যদি সব লোক মারা যায়, বা যে যে লোক আছে চালাতে পারবো? কেউ যদি কোনো দেশের উপরে যদি নিউক্লিয়ার ওয়েপন চালিয়ে দেয়, না না, চালাতে পারবো না। কিন্তু রাশিয়ার একটা সিস্টেম আছে, যদি কোনো দেশ রাশিয়ার ওপরে নিউক্লিয়ার ওয়েপন চালায়, বিভিন্ন জায়গায় নিউক্লিয়ার ওয়েপন চালিয়ে দিল, কোনো লোক রাশিয়ায় বেঁচে নেই, কিন্তু সেখানে নিউক্লিয়ার ওয়েপন যদি একটা পড়ে তাদের এরিয়ার মধ্যে নিউক্লিয়ার ওয়েপন, সে অটোমেটিক, মানে একটা টাইমার আছে, 10 মিনিটস 5 মিনিটস না 10 মিনিটসের টাইমার আছে, তার মধ্যে রাশিয়ার যত নিউক্লিয়ার ওয়েপন আছে অটোমেটিক্যালি পৃথিবীর সমস্ত দেশে গিয়ে পড়বে। এই সিস্টেম রাশিয়ার পুরো ফুল অ্যাক্টিভেট করা আছে সবসময়, কেউ আটকাতে পারবে না, সেটা রাশিয়াও আটকাতে পারবে না যদি রাশিয়ার এতে কেউ একটা নিউক্লিয়ার ওয়েপন ছাড়ে। ওই জন্য থ্রেড দিতে পারে, কিন্তু রাশিয়াকে কেউ একটা, মানে যদি আমেরিকাও কোনোদিন ছাড়ে, তার জন্য আমেরিকা তো যাবেই যাবে, তার সাথে সাথে ভারত বলো সমস্ত দেশ বলো একসাথে যাবে। বুঝতে পারছো রাশিয়া কি করে? ফুল সিস্টেম আছে, কোনো চাপ নেই। হুম, ওই জন্য রাশিয়া রাশিয়া। আচ্ছা, প্রসাদ প্রকল্পটি কোন মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছে? প্রসাদ, প্রসাদ মানে আবার পুজোর প্রসাদ না, ভাবতে পারো, পারবে বলতে? এটা ভারতের পর্যটন মন্ত্রণালয়। এবার প্রসাদের ফুল ফর্মটা বলে দিই, প্রথমে স্পেলিং, PRASHAD, প্রসাদ, P ফর পিলগ্রিমেজ, আর ফর রেভলিউশন, মানে তীর্থযাত্রা, পুনর্জাগরণ এবং আধ্যাত্ম বৃদ্ধি অভিযান। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের, মানে যে আমাদের যে বিভিন্ন তীর্থস্থান রয়েছে, ঠিক আছে, সেই তীর্থস্থানে, যাতে তীর্থস্থানে বেশি লোক যায়, কেদারনাথ বদ্রীনাথ, ঠিক আছে, সেই তীর্থস্থানে যাতে বেশি লোকেরা যায়, বেশি সুযোগ সুবিধা পায়, সেই কারণে ইনফ্রাস্ট্রাকচার গঠন করার জন্য গভর্নমেন্ট, ভারত সরকার যে পিপিপি মডেল লঞ্চ করেছে, পাবলিক প্রাইভেট
পার্টনারশিপ পিপিপি মডেল লঞ্চ করেছে। সেই পিপিপি মডেলের নাম হচ্ছে প্রসাদ। মাথায় ঢুকলো? হ্যাঁ স্যার। ওকে, প্রসাদ এই জন্য পর্যটন মন্ত্রণালয় প্রসাদ। ফোর্ট উইলিয়াম সম্প্রতি বিজয় দুর্গের নামকরণ করা হয়েছে। ফোর্ট উইলিয়াম দুর্গ ব্রিটিশরা বানিয়েছিল, এবার সেখানে তো সবকিছু গল্প ছিল, যাই হোক সম্প্রতি বিজয় দুর্গর নামকরণ। এর আবাসস্থল কোন ভারতীয় শহরে? সবাই জানি কলকাতা। কলকাতাতে, তাই তো? কলকাতাতে ফোর্ট উইলিয়াম বানানো হয়েছিল। ফোর্ট উইলিয়াম দুর্গ কবে বানানো হয়েছিল? 1707 না, দুর্গ ছিল 1700, একদম 1700 ঠিক আছে। আর ফোর্ট উইলিয়াম কলেজ হয়েছিল 1800-তে। 1800 খ্রিস্টাব্দ। তো 1700-তে বানিয়েছিল, এটা খুব ফেমাস ছিল। এখানেই আমাদের সমস্ত রকম কন্ট্রোল হতো, এখান থেকে ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে। আচ্ছা, এর নাম করা হয়েছে বিজয় দুর্গ। আচ্ছা, ভালো কথা। নেক্সট, সম্প্রতি খবরে দেখা যাওয়া স্ট্রাইকার কি? স্ট্রাইকার স্ট্রাইকার নামে একটা কিছু চালু হয়েছে, সেটা কি? এটা একটা পদাতিক যুদ্ধযান, ঠিক আছে। কোন দুটো দেশের মধ্যে, মানে কোন দেশ এসেছে? এটা বেসিক্যালি হয়েছে ইন্ডিয়া এবং আমেরিকা, ইউএস, ভারত আর ইউএস এর মধ্যে যে ডিফেন্স চুক্তি, প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে পদাতিক যুদ্ধযান নিয়ে হয়েছে। সেখানে স্ট্রাইকারটা হচ্ছে, এই যে স্ট্রাইকার, এটা হচ্ছে আমাদের একটা জিডিএলএস, ঠিক আছে। জিডিএলএস মানেটা কি? জিডিএলএস এর ফুল ফর্ম হচ্ছে জেনারেল ডাইনামিক্স ল্যান্ড সিস্টেম, ঠিক আছে। মানে যে পদাতিক পায়ে হেঁটে যে যুদ্ধ জাহাজগুলো হয় সেগুলো, এগুলো হচ্ছে এক প্রকার, এর চাকা রয়েছে 8টা চাকা রয়েছে, ঠিক আছে। মানে এই যে স্ট্রাইকার, এটা পদাতিক যুদ্ধযান যেখানে 8টা চাকা, 8 চাকার একটা যুদ্ধযান রয়েছে। এটা খুব ফেমাস। এটা প্রথমবার ব্রিটেন, ইউএসএ 1980 সালে এটা মার্কিন, মানে আমেরিকার কাছে এটা ছিল, ঠিক আছে। তো এর মধ্যে মানে যারা বন্দুকের ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু জিনিস এর মধ্যে রয়েছে। এটা প্রেজেন্টলি ভারতের সঙ্গে ট্রিটি হয়েছে এবং ভারতে এটা আসছে। ওকে, আচ্ছা, খুব ফেমাস স্ট্রাইকার। আমেরিকা আর ইন্ডিয়ার মধ্যে ট্রিটি হয়েছে, আমেরিকা ইন্ডিয়াকে দেবে আর কি। আচ্ছা, ভারত সম্প্রতি কোন দেশের সাথে সাইক্লোন সামরিক মহড়া করেছে? সাইক্লোন বলো না, ভুলটাই বলো না, কোনো অসুবিধা নেই। ভিয়েতনাম। সাইক্লোন করেছে প্রেজেন্টলি মিশরের সাথে, ঠিক আছে। মিশর বা আমাদের যে ইজিপ্ট, মিশরের সাথে আমাদের সাইক্লোন সামরিক মহড়া হয়েছে। এটা বেসিক্যালি কিসের জন্য সাইক্লোন কেন নাম দেওয়া হয়েছে? যে মরুভূমিতে, ঠিক আছে। যেহেতু মিশরের সাথে কেন? কারণ এই মরুভূমিতে যে কিভাবে যুদ্ধ করা যায়, কারণ বুঝতে পারছো কি হতে পারে, কার সঙ্গে যুদ্ধের পরিকল্পনা? পাশে আছে তো আমাদের নাকি বন্ধু? পাকিস্তান। পাশে বন্ধু আছে তো? তো তার সাথে হলে তো আমাদের হ্যাঁ। ওখান দিয়েও তো যুদ্ধ করতে হবে নাকি? তবে সব দেশের সাথে ইন্ডিয়া প্র্যাকটিস করে রাখছে, যদি হয় এদিকেও দেখে নেবে ইন্ডিয়া। আচ্ছা, যাই হোক, সম্প্রতি মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন কে? রাষ্ট্রপতি শাসন চলছে। এন বীরেন সিং। এন বীরেন সিং, তো তিনি মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের পরে তাহলে কি হবে? এখন মুখ্যমন্ত্রী পদত্যাগ মানে রাষ্ট্রপতি শাসন। মণিপুরে রাষ্ট্রপতি শাসন, 6 মাসের মধ্যে ইয়ে হবে। প্রেসিডেন্সিয়াল রুল, রাষ্ট্রপতি শাসন, আর্টিকেল 356 চলছে। ভেরি গুড। আচ্ছা, কোন রাজ্য সরকার বিকাশিতা গাঁও প্রকল্প চালু করেছে? বিকশিত গাঁও, গ্রাম আর কি। উড়িষ্যা। উড়িষ্যা, ভেরি গুড। উড়িষ্যার মুখ্যমন্ত্রী এখন কে আছে? আর পট্টনায়ক নেই কিন্তু। মোহন চরণ মাঝি। ওকে, এখন উড়িষ্যার সিএম আছে মোহন চরণ মাঝি। তিনি বিকাশিতা গাঁও, ঠিক আছে,
প্রকল্প তিনি চালু করেছেন। আচ্ছা, বিকাশিত গাঁও মানে গ্রামের বিকাশের জন্য আর কি। বিকশিত গ্রাম, গাঁও মানে গ্রাম। আচ্ছা, ভীমগড় বন্যপ্রাণী অভয়ারণ্য BWS কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। না, এটা আমার রয়েছে কর্ণাটকে। ঠিক আছে, কর্ণাটকে রয়েছে ভীমগড় বন্যপ্রাণী অভয়ারণ্য, কর্ণাটক সরকার, গভর্নমেন্ট। আচ্ছা, আর এটা অভয়ারণ্য করা হয়েছে 2001 সালে। নেক্সট, সংবাদে দেখা যাওয়া দয়া নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ফেমাস দয়া নদী। বিহার স্যার। একটা জিনিস মনে করো, যখন কলিঙ্গ যুদ্ধ হয়েছিল বলা হয়েছিল কলিঙ্গ যুদ্ধের ফলে দয়া নদীর জল লাল হয়ে গেছিল, মনে পড়ে কথাটা? তাহলে কি হবে? ওড়িশা। উড়িষ্যা হবে। উড়িষ্যা। উড়িষ্যা হবে, আর তো কিছুই না। কলিঙ্গ যুদ্ধের ফলে বলা হয়েছিল যে দয়া নদীর জল লাল হয়ে গিয়েছিল, এত কলিঙ্গ যুদ্ধে রক্ত ভেসেছিল। ঠিক আছে, তো উড়িষ্যায় দয়া নদী। আর এখন ফেমাস কেন? কারণ দয়া নদী এখন প্রচুর দূষিত হয়ে গেছে। তো দয়া নদী যদি দূষণ রোধ না করা হয়, ঠিক আছে, তাহলে এখানকার যে মানুষেরা যারা দয়া নদীর ওপর মানে ডিপেন্ডেন্ট, তারা এখানে অনশনের হুমকি দিয়েছে, সত্যাগ্রহ করার হুমকি দিয়েছে। ঠিক আছে, আর এই দয়া নদীটা এসে কোথায় পড়েছে জানো? মানে পড়েছে মানে প্রবাহিত হয়েছে, তো প্রবাহিত হয়ে পড়েছে কোথায়? চিল্কা হ্রদে। ঠিক আছে, এর কারণে চিল্কা হ্রদের অবস্থা এখন মানে হচ্ছে আর কি। যাই হোক, তো এই কারণে এবার এর ফলে কি হচ্ছে, যে দয়া নদী, এই যে বললাম একটু আগে কিসের সঙ্গে ফেমাস, আমাদের কলিঙ্গ যুদ্ধের সঙ্গে ফেমাস। কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ মনে আছে? 261 BCE, তাই তো? বলা হয়েছিল, এখানেই বলা হয়েছিল যে এখানে এত কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, এর ফলে দয়া নদীর জলে সমুদ্রের মানে দয়া নদীতে সমুদ্রে মানে কলিঙ্গ যুদ্ধের ফলে সৈন্যদের রক্তে লাল হয়ে গেছিল, তারপর অশোক বৌদ্ধ ধর্ম নিয়েছিল, যদিও পুরো মিথ্যে। যাই হোক, আচ্ছা, দশাবতার একটি ঐতিহাসিক লোকনাট্য রূপ কোন রাজ্য থেকে এসেছে? দশাবতার খুব ইম্পর্টেন্ট। তামিলনাড়ু। 800 বছরের পুরনো, মহারাষ্ট্র ও গোয়া। ঠিক আছে, মহারাষ্ট্র এবং গোয়া থেকে এসেছে ফেমাস ড্যান্স ফর্ম দশাবতার, যেটা 800 বছরের পুরনো। ঠিক আছে, 800 বছরের পুরনো দশাবতার। এবার কার 10টা অবতার আছে? কার 10টা অবতার আছে গো? এই রে। আচ্ছা, মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, পরপর নাম লিখছি 3, তারপর 4 নাম্বার হচ্ছে নৃসিংহ অবতার, 5 নাম্বার হচ্ছে বামন অবতার, এখনো বলতে পারবে না? 6 নাম্বার হচ্ছে পরশুরাম, 7 নাম্বার হচ্ছে রাম, শ্রীরাম, 8 নাম্বার হচ্ছে কৃষ্ণ, 9 নাম্বার হচ্ছে গৌতম বুদ্ধ, আর 10 নাম্বার হচ্ছে কল্কি। কার অবতার 10টা? যা, তো কার? আরে ভগবান বিষ্ণু। বিষ্ণু। বিষ্ণুর 10টা অবতার, শোনোনি কোনোদিন কথাটা? কি অবস্থা, ছি ছি ছি। আর ভগবান বিষ্ণুর একটা মহিলা অবতার আছে, সেটা কি? মহিলা অবতারের নাম হচ্ছে মোহিনী অবতার, যেটা থেকে মোহিনী অট্টম নৃত্যটা হয়েছে, যেটা দিয়ে ভস্মাসুরকে তিনি পরাজিত করেছিলেন বা মানে করেছিলেন। ঠিক আছে, তবে সমুদ্র মন্থনের সময়ও বিষ্ণু মোহিনী অবতার করেছিলেন। আর এই মোহিনী রূপ বলা হয় সব থেকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণীর রূপ, মোহিনী রূপকে বলা হয়। যাই হোক, সব একদম ঘটিহারা, যা কিচ্ছু কিচ্ছু জানো না, এগুলো কিছুই জানো না, কি অবস্থা। আচ্ছা, যাই হোক, কতটা কালচারের অভাব গো। হ্যাঁ, ভালো। নেক্সট, সম্প্রতি জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে কে? স্নুকার মানে বুঝতে পারছো? রাহুল ব্যানার্জি। ওই যে এই করে দেয়, ওই যে স্টিক দিয়ে মেরে দিল, বিলিয়ার্ডস এর মতো, বিলিয়ার্ডসই বলা হয়।
জিতেছে কে? পঙ্কজ রাহুল আদবানি ব্যানার্জি। না, পঙ্কজ আদবানি। ঠিক আছে, ভারতের সবচেয়ে সফল পঙ্কজ আদবানি হচ্ছে ভারতের সবচেয়ে সফল স্নুকার প্লেয়ার। ঠিক আছে, সবচেয়ে সফল স্নুকার প্লেয়ার হচ্ছে পঙ্কজ আদবানি। তিনি আবার জাতীয় স্নুকার অ্যাওয়ার্ড জিতেছেন। এরকম বেশি নয়, তিনি মাত্র 36তম জাতীয় শিরোপা, মানে হচ্ছে একদম ঝাকাস, কোনো চাপ। আচ্ছা, আর হারিয়েছে এবারে কাকে? এই বিজেন্দ্র দামিনকে এখানে হারিয়েছে, একে পরাজিত করে, জিতেছে। সম্প্রতি চেন্নাই ওপেন্সে টেনিসে পুরুষদের একর শিরোপা জিতেছে কে? চেন্নাই ওপেন্স জিতেছে কে? জিতেছে কিরিয়ান জ্যাকেট। জিতেছে কে? কিরিয়ান জ্যাকেট চেন্নাই ওপেন্সে পুরুষদের একক শিরোপা জিতেছে। কোন দেশের প্লেয়ার? ফ্রান্সের প্লেয়ার কিরিয়ান জ্যাকেট, তিনি এবারে জিতেছে 2025-এ। আর হারিয়েছে কাকে? ফাইনালে হারিয়েছে এই ইলিয়াস ইমরকে, একে পরাজিত করেছে। ইনি কোন দেশের প্লেয়ার? সুইডেন, এনাকে পরাজিত করেছে। রোহন বোপান্না ভারতের প্লেয়ার। ঠিক আছে, আচ্ছা, ইংল্যান্ডের বিরুদ্ধে 400 আন্তর্জাতিক রান করা প্রথম ভারতীয় কে? সরি, 400 না, 4000। কে গো, কে? বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে 4000 আন্তর্জাতিক রান করা প্রথম ভারতীয় হচ্ছে বিরাট কোহলি। আচ্ছা, আচ্ছা, 2025 সালে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, এআই অ্যাকশন সামিটের আয়োজক করছে কোন দেশ? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকের দিনে খুব ফেমাস। কি হবে? ফ্রান্স। ঠিক আছে, ফ্রান্স এবারে এআই আয়োজন করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই সামিট করছে আমাদের ফ্রান্স। আচ্ছা, আমাদের প্যারিসে, ফ্রান্সের রাজধানী প্যারিসে হচ্ছে, মোদিজি সেখানে গেছেন। যে ফ্রান্সের রাষ্ট্রপতি এখন কে? নতুন রাষ্ট্রপতি এলো যে, পারবে না? ইমানুয়েল ম্যাক্রো এখন প্রাইম মিনিস্টার অফ ফ্রান্স, খুব ফেমাস। ঠিক আছে, আচ্ছা, সম্প্রতি খবরে দেখা লাম্পি স্কিন ডিজিজ এলএসডি কোন প্রজাতি গোষ্ঠীতে দেখা যায়? আচ্ছা, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, বলো কি হবে? এটা বেসিক্যালি গবাদি পশুদের ক্ষেত্রে দেখা যায়, লাম্পি স্কিন ডিজিজ এলএসডি। এটা খুব ফেমাস এখন হচ্ছে। ঠিক আছে, এটা প্রাথমিকভাবে গবাদি পশু, বিশেষ করে গরু, তারপর মহিষ। ঠিক আছে, গরু, মহিষ এদেরকে প্রভাবিত করে। ঠিক আছে, আর এর ফলে কি হয়? গরু মহিষ থেকে আমরা বেসিক্যালি কিসের জন্য ব্যবহার করি? দুধের জন্য। এদের দুধ উৎপাদন, হ্যাঁ, দুধ উৎপাদন এর ফলে কমে যায়। দুধ উৎপাদন কমে যায়। আর যেসব হচ্ছে ষাঁড় রয়েছে, ঠিক আছে, মানে মেল যারা গরু, যেগুলো ষাঁড় রয়েছে, ষাঁড়ের যে বন্ধ্যাত্ব, ঠিক আছে, বন্ধ্যাত্ব হয়, চামড়ার ক্ষতি হয়। এটা বেসিক্যালি দূষিত জল থেকেই এটা ছড়িয়ে পড়ে। মানুষ দ্বারা সংক্রামিত হয় না, গবাদি পশু থেকে এটা সংক্রামিত হয়ে থাকে। আচ্ছা, 50 পর্যন্তই করবো আজকে। আচ্ছা, কোন রাজ্যের রাষ্ট্রপতি শাসন একটু আগেই বলে দিয়েছি? মণিপুর। মণিপুরে আমাদের রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। এটা 15 তারিখের পর্যন্ত আমি করিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে বাকিগুলো আমরা পরের দিন করব, নেক্সট সামনের সপ্তাহে করব, কমপ্লিট হয়ে যাবে। মণিপুরে আমাদের রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। আচ্ছা, 356 লিখে রাখো কোন আর্টিকেলের মাধ্যমে? আর্টিকেল 356, 356। আচ্ছা, আজমিরের ফয় সাগর হ্রদের নতুন নাম কি?
আজমিরের ফয় সাগর হ্রদের নতুন নাম কি করা হয়েছে? অরুণ সাগর। বরুণ সাগর করা হয়েছে, ভেরি গুড। ঠিক আছে, এটাও আমাদের আবার গভর্নমেন্ট ঔপনিবেশিক নাম ছিল ফয় সাগর হ্রদ। রাজস্থান সরকার আজমিরের এর নামকরণ করেছে বরুণ সাগর। আর ভগবান বরুণ দেব মূর্তি স্থাপন করা হয়েছে অবভিয়াসলি। আচ্ছা, আজমিরের কিং এডওয়ার্ড মেমোরিয়াল ভবনের নতুন নাম কি করা হয়েছে? ব্রিটিশদের দেওয়া নাম, তাদের নামে কিং এডওয়ার্ড মেমোরিয়াল ভবন, নতুন নাম কি করা হয়েছে? মহর্ষি দয়ানন্দ বিশ্রান্ত গৃহ। ঠিক আছে, এর নাম করা হয়েছে। আচ্ছা, সম্প্রতি এনজিসি 6505 ছায়াপথে চারপাশে বিরল আইনস্টাইন বলয় আবিষ্কারকারী মহাকাশযানী টেলিস্কোপের নাম কি? একটা হচ্ছে টেলিস্কোপ, যেটা হচ্ছে এনজিসি, তোমার এটা এনজিসি তোমার করেছে, এনজিসি এটা আবিষ্কার করেছে, আর আইনস্টাইন বলয়। আচ্ছা, কি হবে? আচ্ছা, এক সেকেন্ড বলছি। এটা কি হবে? ইউক্লিড স্পেস টেলিস্কোপ। যেমন হাবল টেলিস্কোপ রয়েছে, যেটা আমাদের হচ্ছে সব থেকে বেশি দূরে গিয়েছে হাবল স্পেস টেলিস্কোপ, যেটা ভারত থেকে অনেক দূরের মহাকাশযান দেখা যায়। হাবল স্পেস টেলিস্কোপে সব থেকে পাওয়ারফুল টেলিস্কোপ বলা হয়। আর এখানে আবিষ্কার হয়েছে যেটা, সেটা হচ্ছে ইউক্লিড স্পেস টেলিস্কোপ। লাস্ট কোশ্চেন, কোন দিনটি বিশ্ব রেডিও দিবস হিসেবে পালন করা হয়? বিশ্ব রেডিও দিবস, আজকে লাস্ট কোশ্চেন, পালন করা হয় 13ই ফেব্রুয়ারি। ঠিক আছে, 13ই ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। আর এটা 2011 সালে 2011-এ ইউনেস্কো, আমরা নাম শুনেছি ইউনেস্কো বিশ্ব রেডিও দিবস ঘোষণা করে। আচ্ছা, ঠিক আছে, আজকে এটাই রইলো। নেক্সট দিন আমরা আরো কিছু আছে যেগুলো আমরা করে এটা ফেব্রুয়ারি মাসটা এন্ড করব।